আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি বিষয়টি জানায়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সারা বিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। এদিকে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, সরকারকে এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টির একটাই দফা, সুষ্ঠু নির্বাচন। বৈঠকে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করছে ইইউ প্রতিনিধি দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এরপর দুপুরে ইইউর গুলশানের কার্যালয়ে জামায়াতের সঙ্গে এবং বিকেল 4টায় এবি পার্টির সঙ্গে বৈঠক হবার কথা আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মতামত দিতে হচ্ছে। দক্ষিণ এশিয়াতে তো কোনো দেশে তাদেরকে যেতে হচ্ছে। বর্তমান সরকারের অধীনে যে কোনো নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, নির্বাচন যে অ্যাকসেপ্টেবল না, এটাই তো ভিত্তি। এই ভিত্তির উপরে তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপর নজর দিয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করছে। নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা। এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমেই কেবল সম্ভব। সেই আলোচনাটার আসলে এই মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। দর্শক, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের বিষয়ে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি ধন্যবাদ। বেলা 12টায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির বৈঠক সেটি শুরু হয় এবং বেলা 1টার সময় বৈঠকটি শেষ হয়েছে। একটু পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করবেন বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে এবং ইইউ যে প্রতিনিধি দল রয়েছে নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল থেকে তারা কি বার্তা দিলেন এবং নির্বাচন বিষয়ে কী ধরনের আলোচনা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আগামী সংসদ নির্বাচনে তারা প্রতিনিধি পাঠাবে কিনা, এই বিষয়ে ইউরোপীয় প্রতিনিধি দল তাদেরকে কি অবহিত করেছেন, এসব বিষয়ে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। আমরা অপেক্ষা করছি হয়তো বা 2-3 মিনিটের মধ্যেই ব্রিফটি শুরু হবে। এর আগে আপনাকে বলে রাখি, আসলে এর আগে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তারা বৈঠক করছেন এবং তারা নির্বাচন সম্পর্কে জানতে চাচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচন কেমন হবে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছেন। এই বিষয়ে কিন্তু আসলে ক্ষমতাসীন দলের সাথে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী সংসদ যে নির্বাচনটি হবে সেটি কিন্তু নেতৃত্ব দিবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে কারণে কিন্তু এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি আমরা। বৈঠকে তারা কী ধরনের বিষয়ে আলোচনা করবেন সেই বিষয়ে বৈঠকের বিষয়ে আমরা একটু জানতে পেরেছি। সেটি হচ্ছে বিগত যে 5টা নির্বাচন হয়েছে, 5টি সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের উল্লেখযোগ্য দিকগুলো তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে তুলে ধরবেন। এছাড়া সম্প্রতি যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে, উপনির্বাচনগুলো হয়েছে এবং পৌরসভা নির্বাচনগুলো হয়েছে, সেই সব নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন ছিল, নির্বাচনী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ কেমন ছিল এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কতটুকু অংশগ্রহণ করেছেন, এসব বিষয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে তারা ব্রিফ করবেন এবং আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতিগুলো রয়েছে সেসব বিষয়ে কিন্তু তারা অবহিত করবেন। এবং আরেকটি বিষয় আমরা একটু বলে রাখি যে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আতিকা, আপনি থাকবেন সেখানে, বৈঠক শেষে আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। দর্শক, এতক্ষণ ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের খবর জানাচ্ছিলেন আতিকা রহমান। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকারের পদত্যাগ করার প্রশ্নই আসে না, তত্ত্বাবধায়ক সরকার কখনোই আসবে না।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অন্যদিকে একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাই তাদের মুখে আইনের শাসন কিংবা গণতন্ত্রের কথা মানায় না। তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না, তাদের মুখে মানবতার কথা মানায় না। এই বিএনপিরা শুধু নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা দিতে কুণ্ঠাবোধ করেন নাই। বিদেশিরা বুঝতে পেরেছে এখানে এসে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা, বিভিন্ন মন্ত্রীদের সাথে আলোচনার ফলশ্রুতিতে বিদেশিরা অনুধাবন করেছে বাংলাদেশে এসে যে না, আসলে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একেবারে বলিষ্ঠ নেতৃত্ব, তার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে আজকে তিনি বদ্ধপরিকর। সারা দেশে মহামারী আকারে ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এরই মধ্যে লার্ভার জন্ম, কামড়ানোর ধরনেরও পরিবর্তন এসেছে বলে জানান বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ৫ থেকে ৭০০ করে আক্রান্ত হলেও সবশেষ দুদিন এ সংখ্যা হাজার ছাড়িয়েছে। চলতি মাসের ১৩ দিনে প্রাণ কেড়েছে ৪৬ জনের। আক্রান্ত ছাড়িয়েছে ১৭,০০০, যা দেশে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। স্বাভাবিকের চেয়ে বেশি রোগী রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, আর দ্বিতীয়তে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা সবচেয়ে কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন এবং পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিন। দর্শক, প্রথমে যাব বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন? এছাড়া সংশ্লিষ্টরা কি বলছেন? অন্য হাসপাতালগুলোর কি অবস্থা, সে সম্পর্কেও বিস্তারিত জানাবেন আমাদের। নীরা, আপনাকে আসলে আমি শুরুতে জানিয়ে রাখি, আমি সকাল থেকে পর্যন্ত 3টি হাসপাতালে গিয়েছি। আসলে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে কিন্তু বেড়েই চলছে। তারা, আমরা যদি গত 2 দিনের হিসাবটা বলে থাকি, গত 2 দিনের চেয়ে কিন্তু এখন দ্বিগুণ বেড়েছে। প্রত্যেকটি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে যে সকল নির্দিষ্ট আসন ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। অনেকে একটা তো ফ্লোরিং করে কিন্তু রোগী ভর্তি নিচ্ছে কিছু কিছু হাসপাতাল। তো বলে রাখি, শুরুতে কিন্তু শুধু রাজধানীর রোগী ছিল, এখন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু সেই রোগীরা আসছেন। আর এখন যে সকল রোগীরা আসছেন তাদের বেশিরভাগই কিন্তু আপনার শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক জটিলতা নিয়ে আসছেন। আর ডাক্তাররা যেটি বলছেন যে শুরুতেই অনেকেই ডেঙ্গুর আক্রান্ত হলেও তারা অনেকে বুঝতে না পারায় কিন্তু প্রাথমিকভাবে হাসপাতালে যাননি, যার ফলে কিন্তু অবস্থার অবনতি হয়। অবনতি হওয়ার ফলেই কিন্তু তারা হাসপাতালে আসছেন, যার ফলে কিন্তু তাদেরকেও চিকিৎসা দিতে চিকিৎসকদের একটি হিমশিম খেতে হচ্ছে। আর যখনই সাধারণত আপনি জানেন যে প্রয়োজনীয় তুলনায় যখন অতিরিক্ত রোগীর চাপ থাকে তখন একটু অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে ডাক্তাররা যেটি বলছেন যে এই যে ডেঙ্গুর যে মহামারী আকার ধারণ করেছে সেটি মোকাবেলা করতে হলে কিন্তু ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে জনসচেতনতার বিকল্প নেই। তারা যেটি বলছেন যে বাড়ির আশপাশে যে সকল জায়গা রয়েছে যেখানে পানি জমে থাকে সেই সকল জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, পাশাপাশি পরিবারের যদি একজন ডেঙ্গু আক্রান্ত হয় বাকি সবার আসলে ডেঙ্গু পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। তো বলা যায় যে রাজধানীর হাসপাতালগুলোতে চাপ কিন্তু বেড়েই চলছে। আমরা এই মুহূর্তে চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুফতি সালাউদ্দিন, সেখানে যাচ্ছি। যেমনটি আপনি জানেন সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তেমনি পটুয়াখালীতেও ডেঙ্গু দিন দিন ভয়ানক অবস্থা ধারণ করেছে। এই পর্যন্ত আমার কাছে 303 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতাল তারা ভর্তি হয়েছেন। এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন 87 জন। এর ভিতরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন 34 জন এবং বিভিন্ন উপজেলাগুলো হাসপাতালে ভর্তি আছেন 53 জন। আমি গত 4 দিনের যদি পরিসংখ্যান হিসাব করি তাহলে দেখা যাবে গত বুধবার দিন হাসপাতালে ভর্তি হয়েছেন 22 জন, বৃহস্পতিবার দিন ভর্তি হয়েছেন 24 জন, শুক্রবার ভর্তি হয়েছেন 28 জন এবং আজকে শনিবার এ পর্যন্ত 14 জন ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য রোগী আছেন পুরো এই ডেঙ্গু ওয়ার্ডে। এই ডেঙ্গু ওয়ার্ডে সম্পূর্ণ ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন। এরপরও রোগী এখানে সংকলন না হয় কর্তৃপক্ষ বাহিরে বারান্দায়ও ডেঙ্গুর জন্য ডেঙ্গু ওয়ার্ড করেছে। বলা যায় যে দিন দিন ডেঙ্গুর সংখ্যা বাড়তেছে। আজকে আমাদের এখানকার যে হাসপাতালের তত্ত্বাবধায়ক আছেন ডাক্তার
দিলরুবা ইয়াসমিন লিজা উনি আমাকে জানিয়েছেন, এবং পটুয়াখালীর সিভিল সার্জন ডাক্তার SM কবির হাসানও আমাকে জানিয়েছেন যে কোরবানি ঈদের পর থেকে এখানে ডেঙ্গু রোগীর পরিসংখ্যান বাড়তেছে দিন দিন, এবং ঢাকা থেকে যে সমস্ত লোক আসছেন তারা আসার পর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা আমাকে জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বিল্লাল হোসেন ও পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিন। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি আজও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে হাজারো পরিবার। সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি সাধারণ মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিনথি রিপোর্টে। উজানের ঢল আর অব্যাহত ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে টানা 3 দিন ধরে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। দুধকুমার ও ধরলা নদীর পানি এখনো বিপদসীমার উপরে অবস্থান করছে। এতে নদী তীরবর্তী 10,000 পরিবার পানিবন্দী অবস্থায় দিন পার করছে। চলাফিরে করা, হাঁটা চলা করা অসুবিধে, কোনখানে কাম করি কোনখানে না করি, কামে আমার নাই, না খেয়ে কত আর থাকবি। দূর আছে, আশেপাশে ক্ষেত খামারি আছে, এগুলো সমস্যা হয়, কেউ আসি একটু সাহায্য করার মতন নাই। পানি ঘরের ভিতরে উঠছে এবং খাওয়া দাওয়া এবং রান্নাবাড়া করা যাচ্ছে না, বাচ্চা কাছে নিয়ে চলাফেরা খুব দুর্ভোগ। চকি খাট এগুলো উপরে তুলে আমরা আছি, হাওয়া খুব কষ্ট। আমরা ছাগল ভেড়া উপরে রাস্তায় নিয়ে গেছি, খাটে উপরে তুইলা লাড়কি দিয়ে ভাত পাক করার পরে ঘরে জিন্দন করাছে, তারপরে বাথরুম যাওয়া তার কোনো ব্যবস্থা নাই। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চর ও নদী তীরবর্তী অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের কারণে হু হু করে বাড়ছে তিস্তার পানি। আমরা সরকারি অনুদান কিছু পাই না, আর ডিসি এশিয়া শুকনা জায়গায় মাল দিয়ে কালকে চলে গেছে, আর আমরা এখানে পানি ডুবিয়েছি 3 দিন থেকে আমাদের এলাকার কোনো একটা লোকজন কোনো মালামাল পায় না। পানি বন্দী হয়ে আছি, পানির জন্য বেড়া কাড়া খুব কষ্ট হচ্ছে, বাড়ির পাক শাক করার জন্য খুব কষ্ট হচ্ছে। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা কমলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলার দোয়ারাবাজার ছাতক উপজেলার নিম্নাঞ্চলে ধীর গতিতে পানি কমায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও পঞ্চগড়, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী তীরে বসবাসকারীরা। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের চরাঞ্চলে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। নীরা, আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমার এবং ধরলার পানি কিছুটা কমেছে, তবে এই দুই নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে রয়েছে। তবে বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি, বন্যা পরিস্থিতি কিন্তু স্থিতিশীল রয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে এই বন্যার ফলে কিন্তু এই জেলার কিন্তু 30,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দী মানুষগুলো কিন্তু শুকনো খাবার এবং বাসস্থান এবং সব মিলিয়ে কিন্তু গবাদি পশুর খাদ্য সহ সবকিছু নিয়ে কিন্তু তারা বিপদে রয়েছে। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার ফান্দেরচর এলাকায়। এই এলাকায় কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু পানি উঠেছে। এখানকার অধিকাংশ বাড়িঘর ছেড়ে কিন্তু মানুষ উঁচু জায়গায় স্থান নিয়েছে তাদের গবাদি পশু সহ। এখানকার মানুষদের সাথে কথা বলে যেটি আমি জানতে পেরেছি, তারা কিন্তু 4 দিন থেকে পানি বন্দী অবস্থায় রয়েছে। পানি উঠেছে বাড়ি ঘরে, পাক শাক করাও তার অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা কিন্তু একবেলা পাক করে কিন্তু খেয়ে দিয়ে দিনপাত করছেন। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছেনি। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ত্রাণ সহযোগিতা করা হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত রয়েছে। আমি নাগেশ্বরী উপজেলায় খোঁজখবর নিয়ে জেনেছি যে এখন পর্যন্ত এখানে কিন্তু 56 টন চাল যেটি বরাদ্দ দেওয়া হয়েছে এবং পাশাপাশি 2.5 লক্ষ নগদ টাকাও কিন্তু দেওয়া হয়েছে। তবে শুকনো খাবারের কিন্তু অভাব রয়েছে। ত্রাণ শাখা যেটি জানিয়েছে যে এই সমস্ত ত্রাণ কিন্তু বিতরণ শুরু হয়েছে আজ থেকে এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে বিতরণ চলবে। তো সব মিলিয়ে বলা যায় যে বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু
পরিস্থিতি রয়ে গেছে, যেটা কিন্তু মানুষের দুর্ভোগ রয়ে গেছে, যোগাযোগের দুর্ভোগ রয়েছে। এছাড়াও কিন্তু সবজি এবং যে আবাদগুলো রয়েছে এগুলো পানিতে ডুবে গেছে, এগুলো কিন্তু অনেকটা নষ্ট হওয়ার পথে। সব মিলিয়ে কিন্তু দুর্ভোগ এখন পর্যন্ত রয়েছে কুড়িগ্রামের চর অঞ্চলগুলোতে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ। জি চঞ্চল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আব্দুল কুদ্দুস চঞ্চল। এবার অন্য প্রসঙ্গ। হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ সহ গুরুতর মামলার আসামিরা ধরা পড়ার পরও জামিনে মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আদালতের নজর এড়িয়েই ফের অপরাধে জড়াচ্ছেন তারা। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসন আর আইন সংশ্লিষ্ট একটি দুষ্ট চক্রের মাধ্যমে এসব আসামিরা সহজে পার পেয়ে যাচ্ছে। জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়িয়ে পড়া নিয়ে সাদিয়া কানিজের রিপোর্টের শেষ পর্ব আজ ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। ছদ্মবেশে আসামির আত্মীয় পরিচয়ে আরটিভি টিম যায় একজন মধ্যস্থতাকারীর খোঁজে। একটু পরেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মেলে। নিজেকে আদালতের স্টাফ পরিচয় দিয়ে যে কোনো মামলার জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর স্টাফ পরিচয় দেয়া সেই ব্যক্তি প্রতিবেদককে নিয়ে যান নির্দিষ্ট আইনজীবীর কক্ষে। তারা হত্যা মামলায় আগাম জামিন পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেন। তবে এর জন্য মামলার ধরন বুঝে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। আরটিভির গোপন ক্যামেরায় ধরা পড়ে এসবের কথোপকথন। না, ধরতে পারেনি। আপনার লোকের নাম দেন, আমার বাবার নাম দেন। এমনি আগাম জামিন ব্যবস্থা আছে। আগাম জামিন করা লাগলে আর বাসায় থাকতে পারবো। আগাম জামিন করে বাসায় করবে। এভাবেই এসব দুষ্ট চক্রের সহায়তায় চিহ্নিত অপরাধীরাও আইনের মারপ্যাচে বেরিয়ে আসছে এবং ফের অপরাধে জড়ানোর সাহস দেখাচ্ছে। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে কি করে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীদের হুমকি ধামকি দিচ্ছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মানে বিচারকের যে সুবিবেচনার যে ক্ষমতাটা, সেইটার অপব্যবহার হয়। বিচারক, তারপরে উকিল, আমরা শুনি যে একটা দুষ্ট চক্র থাকে এবং তারা অপব্যবহারও করেন, আবার একটা ডিসঅনেস্ট প্র্যাকটিসও হয়। জামিন পাইয়ে দেওয়ার মতো একটা সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনজীবী এবং কখনো কখনো যারা জামিন দেন সেই মহামান্য বা সম্মানিত বিচারকদেরও যোগসাজশ আছে বলে আমরা গণমাধ্যমের সূত্র ধরে আমরা সেটি শুনতে পাই। আসামির জামিন দেওয়ার আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতির। আসামি সাক্ষীদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে কিনা সেটা দেখবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিনা সেটা দেখবে, এবং আরেকটা জিনিস দেখবে যে এই মামলায় আসামির সাজা হওয়ার সম্ভাবনা কতটুকু। এখানে চক্র কাজ করছে, তারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে, দুর্নীতির উপায় অবলম্বন করে জামিন নিচ্ছে। অনেক সময় এমনকি আপনার ভুয়া কাগজ দাখিল করে জামিন নিচ্ছে। আইনের ফাঁক গলে বেরিয়ে আসা অপরাধীদের বেপরোয়া ভাব সাধারণ মানুষকে যেমন অসহায় করে তুলছে, তেমনি আইনের প্রতি আস্থাও হারাচ্ছে ভুক্তভোগীরা। আমার এক সন্তান মারা ফেলাইছে, মিডিয়ার লোকের কথা কোনটা কে দেওয়া অপরাধ। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ছিল মেঠোপথ, হয়েছে পিচঢালা, তৈরি হয়েছে নতুন নতুন কাঁচা, আধা পাকা আর কংক্রিটের সড়ক। এবড়ো থেবড়ো সড়কে পড়েছে ইট সুরকির প্রলেপ। স্কুল কলেজে জরাজীর্ণ ভবনের জায়গায় উঠেছে সুউচ্চ অট্টালিকা। গত 10 বছরে এভাবে নোয়াখালীর সেনবাগ পাল্টে গেছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের নানামুখী উন্নয়নের ছোঁয়ায়, যার সুফল ভোগ করছে সর্বস্তরের মানুষ। নোয়াখালী থেকে ফিরে নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। সবুজের বুক চিরে ছুটে চলা পিচ ঢালা পথ। নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নে নয়নাভিরামী সৌন্দর্য। কাবিলপুরের লালপুরের 55 বছর বয়সী মোহাম্মদ বাহারের চোখের সামনেই বদলে গেছে সেনবাগের পথঘাট। 20 বছর রিক্সা চালানোর পর 8 বছর ধরে চালাচ্ছেন অটোরিকশা। তাই মেঠো পথ থেকে পিচ ঢালা পথ সবই তার চেনা। গত 10 বছরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম কিভাবে বদলে দিয়েছেন সবকিছুরই সাক্ষী বাহারের দুচোখ।
আগে ছিল কাঁচা রোড, এখন হচ্ছে পাকা রোড। আগে ছিল কষ্ট বেশি, এখন হলো কষ্ট কম। তখন একটা গাড়ি চালাতে 3 জন মানুষ লাগবে। এখন তো মনে করেন রোড ঘাট সব পাকা হয়ে গেছে, এখন 2 জনে 1 জনের দ্বারাই চলে সব। গাড়ি ঘোড়া তেমন একটা নষ্ট হয় না। টানা 2 বার সংসদ সদস্য থাকার সময় মোর্শেদ আলম সেনবাগে তৈরি করেছেন শত শত কাঁচা, আধা কাঁচা আর পিচ ঢালা সড়ক। এবড়ো খেবড়ো সড়কে দিয়েছেন কংক্রিটের প্রলেপ। শুধু সড়ক নয়, শত শত স্কুল, কলেজ, মাদ্রাসার জরাজীর্ণ ভবনের জায়গায় গড়েছেন সুউচ্চ সব অট্টালিকা। আলহাজ মোর্শেদ আলমের টাইমে যে 2 সেকশনে যে উন্নয়নটা আমরা পাইছি, প্রতিটা ঘরে ঘরে বাইয়ে বাইয়ে প্রতিটা কালো কাঁচা রাস্তাকে কালো করছে উনি। এলাকার উন্নয়নের জন্য উনি যথেষ্ট কাজ করছে। এখানে যশোরবাগে যেখানে যাবেন সেখানে দেখবেন এটা একটা পাকা রাস্তা, যেখানে দেখবেন একটা বড় ভালো একটা মসজিদ, সেখানে দেখবেন একটা চারতলা ভবন, স্কুল ভবন নির্মিত হয়েছে। এই শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের গত 10 বছরে প্রায় 5 কোটি টাকার উপরে আমাদের ভবনের কাজ নির্মাণ করেছেন। আমাদের এই ভবন এখানে 60 তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আলহাজ মোর্শেদ আলমকে যেন আবার মনোনয়ন দেন এবং আমরা শেখ হাসিনাকে নৌকা যেন উপহার দিতে পারি। সেনবাগে আগুন লাগলে 15 কিলোমিটার দূরে বেগমগঞ্জের চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতো। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষতি যা হওয়ার হয়ে যেত। 2022 সালে সেই আক্ষেপও ঘুচে সেনবাগবাসীর। চালু হয় সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশন, যা শুধু সেনবাগে নয়, কুমিল্লার নাঙ্গলকোট ও ফেনীর দাগনভূঞা উপজেলায়ও আগুন নেভানোর কাজে ব্যবহৃত হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা আছে, গ্যাস ফিল্ড আছে, এই গ্যাস ফিলিং স্টেশন, এগুলো আমরা অগ্নি নির্বাপন এবং উদ্ধার কাজে মোকাবেলা করতেছি। আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়, ওনার তৎপরতায় এই স্টেশন খুব দ্রুত উদ্বোধন করা সম্ভব হয়েছে। এভাবেই সেনবাগের প্রতিটি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, যার সুফল পৌঁছে গেছে ঘরে ঘরে। খান আলামিন, RTV, নোয়াখালী। হাসপাতালে সাধারণ রোগীদের মতো 10 টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় নিচ তলায় বহির্বিভাগ থেকে সাধারণ রোগীদের মতো টিকিট কেটে চিকিৎসক দেখান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। চোখের ডাক্তার দেখানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী ফেরার সময় বহির্বিভাগের নার্স, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বানাসাস। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মূল ভবনের সামনে RTVর সাংবাদিক অধরা ইয়াসমিনের নামে রাজারবাগ পীর সিন্ডিকেটের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে হওয়া মানববন্ধনে এ দাবি জানান তারা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বানাসাস নেতৃবৃন্দ। সত্যকে রুখে দেওয়ার জন্য এই ধরনের মামলা দিয়ে কোনোভাবে আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। সুতরাং অধরা, তোমার সাথে আমরা সকলেই আছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসনকে অনুরোধ জানাবো, সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা হলে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন যেন এই মামলা আর না করতে পারে, কারণ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে নিউজ সংক্রান্ত ব্যাপারে মামলা হবে না। অধরার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। সারা বাংলাদেশের যারা যে আমাদের বেপুজের অঙ্গ সংগঠনগুলি আছে তারাও রাজপথে আন্দোলনে থাকবে। এর বিরুদ্ধে কথা বলি, আর তার জন্য যদি আপনার বিরুদ্ধে মামলা করা হয়, এটা অত্যন্ত দুঃখজনক। বগুড়া নওগাঁ মহাসড়কে আদমদীঘি উপজেলার মুরৈলে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার সহ 4 জন নিহত হয়েছে। গেল মধ্যরাতে আদমদীঘির মুরৈল বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জানান, মুরৈল বাসস্ট্যান্ডের পূর্ব খাড়ির ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের মালিক ও চালক। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক বগুড়া আদমদীঘির মুরৈল ব্রিজের নিকট দাঁড়ানো ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন, পরে হাসপাতালে নেওয়ার পরে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে টাঙ্গাইলে ধনবাড়িতে ট্রাক চাপা এক নারীসহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ধনবাড়ি দিগপাইথ যাওয়ার পথে পাথালিয়া নামক স্থানে পৌঁছালে ধনবাড়িগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান।
সুনামগঞ্জ হাইকোর্টের নির্দেশে পৌর শহরে গুরুত্বপূর্ণ 5টি খাল উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। সকালে শহরের কামারখালে সেতু এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় খালের উপরে স্থানীয় স্থাপনা, দোকানপাট সহ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে পৌর মেয়র নাদের বক্ত, জেলা প্রশাসক দিদারে আলম, মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ এনজিও বেলা কর্তৃক রিট পিটিশন অনুযায়ী সুনামগঞ্জ পৌরসভার দখলকৃত কামারখাল, তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, বলাইখালী খাল, নৌলোয়ারখালী সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করতে নির্দেশনা দেয় হাইকোর্ট। নেত্রকোনার পূর্বধলায় শিক্ষার্থীদের উপবৃত্তি ও স্লিপে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৮০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরশাদ মিয়ার বিরুদ্ধে। উপবৃত্তির টাকা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্টে পরিবর্তে যাচ্ছে অন্য এলাকার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে। অভিভাবকরা বারবার সমস্যার কথা প্রধান শিক্ষককে জানালেও মিলছে না কোনো সুরাহা। তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার ১৯৯৯ সালে উপবৃত্তি প্রকল্প চালু করে। কয়েক ধাপে এর পরিধি বাড়িয়েছে সরকার। বর্তমানে প্রাক প্রাথমিকে মাসে ৭৫ টাকা আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী মাসে ১৫০ টাকা হারে উপবৃত্তি পাচ্ছে। প্রতি ৩ মাস পর পর বৃত্তি প্রদান করার কথা। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল নেত্রকোনা পূর্বধলা উপজেলা ধলা মুলগাঁও ইউনিয়নের ৮০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির উপবৃত্তি তালিকায় রয়েছে ১২৮ জন শিক্ষার্থী, কিন্তু তালিকায় নাম থাকলেও গত ৩ বছর ধরে উপবৃত্তি পাচ্ছেন না শিক্ষার্থীরা। উপবৃত্তির টাকা ৮০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে না গিয়ে যাচ্ছে পাশের এলাকার জামধলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশে গ্রামের বিভিন্ন জনের অ্যাকাউন্টে। অভিভাবকদের অভিযোগ, স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আরশাদ মিয়া নানা কারসাজির মাধ্যমে উপবৃত্তি ও স্লিপ বরাদ্দের টাকা আত্মসাৎ করছে। অনেকে আপনার টাকা পাইতেছে না, কেউ 2 বছর ধরে পড়তেছে, কেউ মনে করেন যে 1 বছর ধরে পড়তেছে, লেখাপড়া করতেছে, এরা টাকা পাইতেছে না। স্কুলের কাজ কামাইয়ে যায়। হ্যাঁ, এসব ব্যাপারে বুঝিজন হেডমাস্টারে এটি আত্মসাৎ করে। বিদ্যালয়ের প্রাক্তন সদস্যরা জানান, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের মতামত ছাড়াই বিগত 5 বছর যাবৎ এভাবেই স্লিপ বরাদ্দের টাকা ভোগ করে আসছেন প্রধান শিক্ষক আরশাদ মিয়া। বর্তমানে তো আমরা সভাপতি নাই, কিছু নাই, তার মতো করতেছে, আমরা তো ওনাটা না, কিন্তু মিটিং ওটা না। আমি অনেকে লয়ে গেছি, গেলে পরে আমি বলছি হেডমাস্টারে, স্যার এই যে ওনারা গরিব মানুষ টাকা পাইতেছে না, এটা কি পরে কইতেছে ওনারা নাম্বার ভুল, ওনারা পরবর্তীতে পাইব। যদিও এ নিয়ে খোঁড়া যুক্তি দিচ্ছেন প্রধান শিক্ষক। বলছেন, উপবৃত্তির তালিকা প্রস্তুতের সময় সার্ভার জটিলতার কারণে এমনটি হয়েছে। অনেক সময় আমরা কম্পিউটার করি, অনেক সময় ভুল টানতে পারি নাম্বারে, অনেক সময় ভুল পাই, অনেক সময় দেখা যায় এই ভুলের কারণে অন্যতম হইতে দেখবে, এই যে কোনো একটা নাম্বার ভুল হয়েছে অন্য নাম্বারে চলে যাবে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসারকে দিব, এটা তদন্ত করে এটা সঠিকতা যাচাই করে আমাদেরকে রিপোর্ট করার জন্য। যদি এটা প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা বিধিমূলক ব্যবস্থা। এমন দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দাউদ হাসান, RTV। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম.এ. কুদ্দুস সান্নি সকাল 8:30টার দিকে রাজধানীর শাহিনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। আর এর আগে এম.এ. কুদ্দুস দৈনিক ইত্তেফাক সহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতারা। এম.এ. কুদ্দুস এর জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড লিনেক্স মোবাইলের বরিশাল বিভাগীয় পরিবেশক বিজনেস সলিউশনের উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটায় রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে। গেল রাতে কুয়াকাটার আবাসিক হোটেল সি ভিউর হলরুমে এই রিটেইলার মিট অনুষ্ঠিত হয়। এ সময় বিজনেস সলিউশনের স্বত্বাধিকারী মোহাম্মদ শামীম তালুকদার, লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিইও প্রকৌশলী নাহিদুল ইসলাম, লিনেক্স মোবাইল ফোনের ম্যানেজার মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিনেক্স প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স মোবাইল ফোন মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর। বাংলাদেশের গ্রাহক সেবা নিশ্চিতে লিনেক্স মোবাইলে 18টি সার্ভিস সেন্টার এবং 40টি কালেকশন পয়েন্ট রয়েছে।
সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুন লেগে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। শুক্রবার বিকেলে দাম্মাম শহরের হুফুফ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে 3 জন নাটোরে এবং 1 জন রাজশাহীর। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল 9:30টায়। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ হেরে আসর শুরু করেছে বাংলার মেয়েরা। ওয়ানডে সিরিজ দিয়ে শেষ ক্ষত মুছতে চায় স্বাগতিকরা। অন্যদিকে টি-20 সিরিজের মতো ওয়ানডেতেও দাপট ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।